এইবার ফিল করছে যে পায়ের কাছে তোষকের মধ্যে, বিছানার তোষকের মধ্যে আঁচড়ের শব্দ, খস 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 খস। তখন বাবা বলছে যে এ বাবা, এরা তো মানে মারামারি করতে করতে আমার বিছানার উপর উঠে আসছে। তা বাবা তখন কম্বলটা নামিয়ে টর্চটা জ্বালিয়েছে যে কি হচ্ছে ব্যাপারটা দেখতে হবে। তো টর্চটা জ্বালিয়ে যেটা দেখেছে মানে সেটা এখনো বাবা কনফিউজ যে ওটা কি ছিল। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানরমাল এক্সপেরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, তোমরা শুনছো গল্পওয়ালার হরর এক্সট্রা সিরিজের আরও একটা ব্র্যান্ড নিউ এপিসোড, যেখানে আমি আসি প্রতি বুধবার ঠিক রাত 10টায় আমাদের আশেপাশে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। তবে আজকের এপিসোডে যাওয়ার আগে তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। তোমরা কি লক্ষ্য করেছো বর্তমান সময়ে ভৌতিক বিষয় ও ব্ল্যাক ম্যাজিক থেকে শুরু করে বিভিন্ন অকাল্ট সমস্যায় মানুষ একটু বেশি সাফার করছে? আমার কাছে প্রায় দিনই এমন কিছু কেস আসছে যেখানে মানুষ ভীষণভাবেই এইসব সমস্যায় জর্জরিত। তাই তোমাদের জানিয়ে রাখি, তোমাদের সবার কথা ভেবে আমি নিজের একটি টিম ফর্ম করছি, যেখানে আমার পরিচিত বেশ কয়েকজন অথেন্টিক অকাল্ট প্র্যাকটিশনার থাকছেন। আগামী কয়েকদিনের মধ্যেই চালু করতে চলেছি আমাদের হেল্পলাইন নাম্বার, যেখানে তোমরা কল করে নির্দ্বিধায় তোমাদের সমস্যার কথা জানাতে পারবে। আমার টিম তোমাদের কেস ভেরিফাই করে তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করবে। আশা করি আমি পারবো তোমাদের সাহায্য করতে। তো যাই হোক, আজকের এপিসোডে তোমাদের জন্য থাকছে একটা মারাত্মক ঘোস্টলি কল রেকর্ডিং। আর আজকের কলে আমাদের সাথে থাকছে দেবর্পিতা চক্রবর্তী। তো গল্পওয়ালার আজকের এপিসোডটা কোথা থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানিও, আর তার সাথে লাইক বাটন দাও, প্রেস করে দিও। আর তোমরাও যদি চাও তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা রিয়েল লাইফ প্যারানরমাল ইনসিডেন্ট তোমরা আমার সাথে অথবা গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করবে, তাহলে অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storytellerorithro@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারো। এখন ঘড়িতে রাত 10টা আর আমি অরিত্র থাকছি তোমাদের সাথে মারাত্মক একটা ঘোস্টলি কল রেকর্ডিং নিয়ে। হ্যালো দেবর্পিতা, কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। তুমি কেমন আছো বলো? আমারও চলছে। প্রচন্ড গরম পড়েছে, বুঝতেই পারছো। প্রচন্ড গরম। হ্যাঁ, আর অলরেডি এখন রাত্রি প্রায় 12টা বাজতে যায়। আজকে একটা মারাত্মক ঘটনা তুমি আজকে আমাদের সাথে শেয়ার করবে বলেছো, সেই কারণেই অপেক্ষা করছিলাম যে কখন চারিদিক নিস্তব্ধ হয়ে যাবে, তারপর তোমার ঘটনা আজকে শুনবো। আমি যদি খুব ভুল না করি, তুমি আমাকে বলেছিলে যে যেই ঘটনাটা আজকে তুমি আমাদের সাথে শেয়ার করবে সেই ঘটনাটা তোমার বাবার সাথে ঘটেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি ঘটেছিল? আর তার আগে তুমি বলো যে তুমি কোথা থেকে বলছো। আমি বলছি দমদম জয়পুর রোড থেকে। আচ্ছা আচ্ছা, তো একদম শুরু থেকে বলো যে ঘটনাটা কি ঘটেছিল, কি দেখতে পেয়েছিলেন তোমার বাবা। কারণ তুমি আমায় কিছুটা বলেছিলে, যেটা ভীষণ ভয়ানক ছিল ব্যাপারটা। আজকের ঘটনাটা বা আজকের এপিসোডটা ভীষণ ইউনিক হতে যাচ্ছে, সেটা আমি আগে থেকেই জানি। একদম শুরু থেকে বলো, যাতে কোনো জায়গা মিস না হয়। আচ্ছা, আমাদের যেটা নিজস্ব বাড়ি, মানে আমার দাদুর যেটা বাড়ি, বাবার কথা বলছি, সেটা হচ্ছে কলকাতার দমদম জয়পুর রোডে। আর এই ঘটনাটা হচ্ছে 1982 সাল। তো এই বাড়ির পিছনেই বাবার মেজো পিসির একটা বাড়ি ছিল। তো সেই বাড়িটা খুব একটা ভালো নয়, মানে তার পিছনে একটা হিস্ট্রি আছে, সেটা আমি এখন বলছি না। কিন্তু বাড়িটাকে কেউ মানে ভালো বাড়ি বলতো না, ওটা একটা মানে বলা যায় না, একটা অপয়া টাইপ, বাড়িটা ভালো নয়। তো ওই জন্য ওই বাড়িতে কিছু হলেই বা কোনো কাজ ফাজ যাই হোক, আমার ঠাকুমা স্ট্রিক্টলি বলেছিল যে ওই বাড়ি থেকে যখনই এই বাড়িতে আসবি, মানে বাবাদের নিজস্ব যেটা বাড়িতে, তো তখনই স্নান করে ঘরে ঢুকবি। তো ওই বাড়িটা আর কি রিনোভেট হচ্ছিল, বাবার মেজো পিসির যে বাড়িটা সেটা রিনোভেট হচ্ছিল।
তো সময়টা হচ্ছে সরস্বতী পুজোর 3 দিন আগে, দুপুর 12টা। তো বাবা ওই পেছনের দিকে গেছিল বাড়ির কাজ দেখতে, তো ওখানে বাথরুমের কাজ হচ্ছিল, শৌচালয়ের কাজ হচ্ছিল। তো সমস্ত কাজকর্ম দেখে মিস্ত্রিদের সঙ্গে কথা বলে দেখে নিয়ে বাবা ঘরে ঢুকছে। এবার ঘরে যেটা হয়, বেল টিপেছে, দরজা খুলেছে বাবার যে মেজো পিসি সে। এবার মেজো পিসি মানে যেটা হয় বিধবা বুড়ি আর একটু ছুচি বাই টাইপের। তো ওনার কি ছিল, উনি যদি কখনো মানে স্নান করে বেরোতেন বা কোনো রকম কোনো মানে হয় না যে কোনো পটি করে বেরোলে যেরকম হয় আগেকার দিনে, বুড়িরা কাউকে ছুতো না, ঘোমটা দিয়ে পুরো মুখটাকে আড়াল করে একটা লোহার বালতি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতো, কাউকে ছুটো না, একদম একদিকে ঘেঁষে দাঁড়িয়ে যাতে কারোর সঙ্গে ছোঁয়া না লাগে। ওই ছুঁচিবাই গোছের মানুষজন। ছুচি ভাই গোছের মানুষজন একদম। তো যেটা হয়, বাবাকে দরজা খুলে দিয়েছে। তো বাবা দরজা খুলে দিয়েছে, বাবা ঢুকেছে, ঢুকে বলছে যে পিসি আমি তোমাদের বাড়ির কিন্তু কাজ আমি দেখে দিয়ে এলাম, তুমি এখনই যাও এবার দেখে আসো, কারণ এর পরে বললে আমি আর পারবো না দেখতে, মিস্ত্রিরা আছে, তোমার যদি কিছু করানোর থাকে তুমি করিয়ে দিয়ে আসো, আমাকে আর পরে বলবে না। করে মেজো পিসি দরজা দিয়ে বেরিয়ে গেল, বাবা দরজা বন্ধ করে বাথরুমে ঢুকবে, কারণ ঠাকুমা বলে দিয়েছিল যে ওই বাড়ির কোনো রকম কোনো কাজ হলে চান করে ঘরে ঢুকতে হবে। তো বাবা চান করতে বাথরুমে যাবে। এবার বাথরুমে গিয়ে দেখছে বাথরুমের দরজা বন্ধ। এবার বাবা বলছে কে ঢুকেছে বাথরুমের দরজা খোলো, যেটা হয়। ও মা, বাথরুমের দরজার ওপার থেকে বাবার মেজো পিসি অ্যান্সার করছে আমি তো বাথরুমে আছি। তো বলছে তুমি বাথরুমে? বলছে এই তো তোমাকে আমি দরজা লাগিয়ে দিয়ে এলাম। বলছে আমি কোথায় বেরোলাম, আমি তো বাথরুমে এখন চান করতে ঢুকেছি। তো যাই হোক, মেজো পিসি দরজা খুলে বেরিয়েছে, সেই ওরকম যেরকম গেট আপটা দেখেছিল ওরকম, এক পাশে পুরো ঘোমটাতে দিয়ে মুখে দাঁতে দাঁতে চিপে রাখা, হাতে লোহার বালতি, কাউকে ছোবে না, মানে একদিকে ঘেঁষে। বাবা বলছে তুমি বাথরুমে কখন ঢুকলে, আমি তো তোমাকে এইমাত্র দরজা বন্ধ করে দিয়ে এলাম। বলছে তুই কাকে দেখতে কাকে দেখেছিস, আমি তো স্নান করছিলাম। মানে তোমার বাবা একই টাইমে একসাথে হ্যাঁ, একটাই মানুষকে দু জায়গায় দেখেছে? দু জায়গায় দেখেছে, একজনকে দরজা বন্ধ করে দিয়ে আসার পর দেখছে আবার সেই বাথরুমে। তো যাই হোক, বাবা অত মাথা ঘামায়নি, ধ্যান ফান করেছে, করে এসে বাবা ঠাকুমাকে সমস্ত ঘটনাটা জানিয়েছে। তো ঠাকুমার এইসব ব্যাপারে খুব ভালো এক্সপিরিয়েন্স, মানে ঠাকুমা জানে। তো ঠাকুমা পরিষ্কার শুনে বললো যে দুপুর 12টার সময় তুমি যেটা দেখেছো সেটা কোনো স্বাভাবিক জিনিস নয়, এটা এক কথায় তুই পেতনি দেখেছিস। তো আমার যেটা মনে হচ্ছে, ঠাকুমা বলেছে আমার যেটা মনে হচ্ছে তোর আগামী কোনো একটা খুব বড় ধরনের বিপদ আসছে, তুই আর এক রাত্রিরও কলকাতায় থাকবি না, তুই এক্ষুনি বক্রেশ্বর আশ্রমে চলে যাস। তা আমাদের বক্রেশ্বরে শ্মশানের ধারে রুদ্রচন্দ্রী মন্দির, সেটা আমাদের আশ্রম, নিজস্ব আশ্রম। তখনকার তারাপীঠ বক্রেশ্বর তো মানে বুঝতেই পারছো, মানে বীভৎস ভয়ঙ্কর ছিল, এখন তো অনেকটা মানে ঠিক হয়েছে। তো আচ্ছা, আমাদের এই আশ্রম ঘটনাটা আজ থেকে তাও কত বছর আগেকার? 1982 সাল, মানে আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো সেটা ক্যালকুলেট করতে হবে। প্রায় 40-45 বছর আগেকার ঘটনা। হ্যাঁ 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 হ্যাঁ। হুম। তো এবার তখন আমাদের আশ্রমটাও মানে হয় না যে এখন যেমন পুরো পাকাপোক্ত হয়ে গেছে, তখন মানে কাঁচা, যেটা হয় কাঁচা আশ্রম, বাগান, তার পিছনে হচ্ছে বাউন্ডারি, আর বাউন্ডারি ওয়াল কিছু ছিল না, মানে হয় না বাঁশের বেড়া, একদম শ্মশানের ধারে বাঁশের বেড়া, কোনো ওরকম ওয়াল বা কোনো মানে সিমেন্টের কিছু ওরকম ছিল না। তো যাই হোক, বাবা তো আশ্রমে গেছে। এবার আশ্রমে যিনি গুরুদেব, মানে বাবার যে গুরুদেব, তো বাবার বক্তব্য হচ্ছে আমি যখনই আশ্রমে যাই গুরুদেব খুব খুশি হন, মানে যেটা হয় এগিয়ে আসে, উম, একটা অভ্যর্থনা যেরকম হয়। কিন্তু সেদিন বাবার অবাক লেগেছে যে বাবাকে দেখে তার গুরুদেব কোনো রকম কোনো মনে হয় না কোনো মানে কোনো এক্সপ্রেশন নেই। বলছে ও তুমি এসছো, এরকম একটা করে ক্যালেন্ডারে কিছু একটা লিখছেন। তো বাবা বলছে যে আমার জিনিসটা একটু খারাপ লাগছে যে আমি এলাম, কোনো কিছুই নেই, কোনো অভ্যর্থনা নেই, কিছু নেই, উনি ক্যালেন্ডারে দুধের হিসাব লিখছেন।
তো যাই হোক, গুরুদেব এলেন, বাবা প্রণাম করেছেন, যেরকম হয় সবই করেছেন, ঠিক আছে। এবার সেদিনকে ছিল গণপতি রাত্রি, মানে সরস্বতী পুজোর আগের দিন যে রাতটাকে বলে। তো মাঘ মাসের রাত্রি, তখনকার দিন তো আরো শীত পড়তো, বিশাল ঠান্ডা। আর আমাদের মানে আশ্রমে বা গুরুকুলের নিয়মই ছিল যে যখনই হোম বা যজ্ঞ কিছু শুরু হতো 10:45, রাত্রি 10:45 থেকে শুরু হতো, মানে 11:30। তো এর পেছনে যথারীতি, কারণ ছিল কি কোনো? না এটা নিয়ম ছিল, কি কারণ আমি বলতে পারবো না, এটা আচ্ছা। নিয়ম। মানে হ্যাঁ, বাবাও এখনো যখন জব করতে বসে 10:45, ওটা সময় ধরাই ছিল, মানে এটা গুরুদেবের ইনস্ট্রাকশন একদম। তো যাই হোক, এবার যেটা হয়, যজ্ঞ করতে হোম করতে বসেছে, ইলেকট্রিকের আলোয় হোম হচ্ছে, যজ্ঞ হচ্ছে, মানে ভালো আলো আছে, সেখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। বাবার বক্তব্য হচ্ছে যে, বাবা বলছে আমি এর আগে চিতায় বসেও জব করেছি, কিন্তু তাতেও কখনো ভয় পাইনি। বাবা যে ভয়টা সেদিন পেয়েছিল, সেদিন বাবা যখন যজ্ঞ করছে, মানে হোমটা হচ্ছে, বাবা বলছে আমি পিছন দিকে ঘুরে তাকাতে পারছি না, আমার এত ভয় লাগছে। কারণ যে মন্ত্র, যে অম্বুট সোয়াহা, যে মন্ত্রটা গুরুদেব বলছে, মানে হোম করার সময় যে মন্ত্রটা দিয়ে আহুতি দেওয়া হয়, বাবা বলছে ঠিক আমার কানের পিছনে যেমন ডিজে বক্স বাজলে যেরকম যতটা শব্দ হয়, সেই ভলিউমে যেন আমার কানের পিছন থেকে কেউ একই মন্ত্র ওরকম একটা ভলিউমে আমার কানের পিছন থেকে বলছে। ইভেন 3 ঘন্টা যতক্ষণ ওই যজ্ঞটা চলেছে, ততক্ষণ ওই জিনিসটাও চলেছে। তো বাবা সেদিন প্রথমবার প্রচন্ড ভয় পেয়েছে হোম মানে হওয়ার সময়। ওইখানে যে পুরোহিত মশাই ছিলেন, তিনি যে মন্ত্রটা জপ করছিলেন, হ্যাঁ ওই হ্যাঁ, একই মন্ত্র তারস্বরে তোমার বাবার কানের পেছন থেকে কেউ একদম একজন জপ করেছে, যেটা একদম শুধুমাত্র তোমার বাবাই শুনতে পেয়েছেন। একদম একদম, হ্যাঁ আচ্ছা। একদম। আর দুজনেই যজ্ঞ করেছেন, গুরুদেব আর বাবা। তো বাবাই শুধু শুনতে পেয়েছে। যাই হোক, তো যজ্ঞ টজ্ঞ হয়ে গেছে, মোটামুটি রাত তো হয়েছে, 12টা 1টা বেজে গেছে, শীতকালে রাত যেটা হয়। তো গুরুদেব এমনি বাবাকে জিজ্ঞেস করেছে তুমি কি ভয় পেয়েছো? তো বাবা বলেছে যে হ্যাঁ বাবু, মানে বাবারা গুরুদেবকে বাবু বলে ডাকতেন, যেহেতু বাবা তাই ওরা বাবু বলে ডাকতেন, গুরুদেব তো বাবা হয় মানে শিষ্যের, ওরা বাবু বলে ডাকতেন। বলছে বাবু আমি না আজকে প্রথমবার এরকম খুব ভয় পেলাম। তো তাতে গুরুদেব বলেছে আসলে তোমার আজ থেকে আগামী 12 বছরের মধ্যে তোমার রাশি চক্রে পাপক গ্রহ প্রবেশ করলো, এটা সেটারই একটা ইঙ্গিত তুমি পেলে। তো তোমাকে কটা দিন এখন সাবধানে থাকতে হবে। এবার যেটা হয়, মানে মানুষ যখন শোনে যে একটা কিছু খারাপ হতে চলেছে, তো মনটা তো সবারই একটা মানে আনচান করে। তো তখন গুরুদেব বলছে তোমার ভয় পাওয়ার কিছু নেই, আমি যতদিন সাথে আছি তোমার কোনো অসুবিধা হবে না। নিয়ে বললো, নিয়ে তারপরে আবার বাবাকে এটা দুবার জিজ্ঞেস করেছি, তুমি যদি বেশি ভয় পাও তুমি কি ঘরে আমার সাথে শোবে? তো বাবা বলছে না না, আমি এতদিন ধরে যেরকম ভাবে শুয়েছি আমি বারান্দায়, মানে বারান্দায়, তার মধ্যে চৌকি, তার উপর বাবারা শুতো, বলছে আমি এখানেই শোবো। দুবার জিজ্ঞেস করেছে তো তুমি কি শোবে আমার সাথে, তোমার কি ভয় পাচ্ছো? বাবা বলছে না না, আমার ভয়ের কি আছে, আমি শুয়ে পড়বো। কারণ এতদিন ধরে তারাপীঠের শ্মশানেও বাবারা এইভাবে শুয়ে এসছে, বাবা কখনো ভয় পায়নি। সেদিন গুরুদেব জিজ্ঞেস করেছেন তুমি কি ভয় পাচ্ছ আমার সাথে শোবো? তো বাবা বলেছে না, আমার দরকার নেই। তাও গুরুদেব বললো যে আজকে রাস্তায় তোমার আত্মরক্ষার জন্য একটা ত্রিশূল দিয়েছিলেন বড় মাপের, আর একটা 3 সেলের টর্চ, মানে মিলিটারিরা আগেকার দিনে যে টর্চ ব্যবহার করতো সেই 3 সেলের ব্যাটারি টর্চ, ওই টর্চ দিয়েছিল। তো বাবা বলছে এত বড় টর্চ তো ঠিক আছে, এত বড় ত্রিশূল যে দিলেন, ত্রিশূলটা প্রায় বাবারই সমান। তো বলছে এই ত্রিশূল তো মানে আমি যদি কাউকে ধরে বাগিয়ে ধরতে চাই আমার তো মশারি ছিঁড়ে দেবে, কারণ চৌকিটাই ছোট একদম। তখন বলছে এই ত্রিশূল তোমাকে কাউকে বাগিয়ে ধরতে হবে না, এই ত্রিশূল তুমি শুধু স্পর্শ করলেই তার কাজ হয়ে যাবে, তোমাকে বাগিয়ে ধরতে দেবে না, জাস্ট আমি তোমাকে তোমার প্রোটেকশনের জন্য দিলাম। বেশ। এবার বাবা শুয়ে পড়েছে, শীতকালের রাত, কম্বল নিয়ে শুয়ে পড়েছে। হঠাৎ বাবা অনুভব করে যে শ্মশানে, যেহেতু শ্মশানের পাশেই একদম আমাদের আশ্রম, শ্মশানে কুকুর আর শেয়ালে প্রচন্ড লড়াই শুরু হয়েছে, মানে সে বীভৎস লড়াই, তার সাথে পেঁচার ডাক, মানে ঠিক সিনেমায় যেরকম দেখায় না একটা সেই নিঝুম রাতের একটা বীভৎস পরিবেশ তৈরি হয়েছে, একদম ওরকম। প্রচন্ড, যেমন কুকুরের
তেমনি শিয়ালের চিৎকার, তেমনি পেঁচার চিৎকার, মানে ধস্তাধস্তি লড়াই একদম যেন চলছে। সেটা চলতে থাকছে। এবার আস্তে আস্তে লড়াইটা বাউন্ডারির ভিতরে এলো। বাবা বুঝতে পেরেছে যে কুকুর শিয়ালগুলো এবার আমার বাউন্ডারির ভিতরে ঢুকেছে। তাও চলছে, মানে বোঝা যাচ্ছে ঘাস ফাঁসের আওয়াজ হচ্ছে, যেরকম ধস্তাধস্তি হলে একটা ফিল হয়। তারপরে আওয়াজটা বাগানের দিকে হচ্ছে, মানে আস্তে আস্তে জিনিসটা কাছে আসছে আর কি। এইবার ওই জিনিসটা হতেই থাকছে, হতে 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 বাবা বলছে আমি ফিল করছি যে কুকুর আর শেয়ালে এই যে ধস্তাধস্তি মারামারিতে আমার চৌকির নিচে হচ্ছে। মানে আমি বুঝতে পারছি যেন একটা শেয়ালকে 4-5টা কুকুর মিলে সে চেপে ধরেছে। শেয়ালটা প্রচন্ড হারে সে গোঙানির চিৎকার, তেমনি কুকুরগুলোর গড়গড়ানি, মানে ওকে প্রায় মেরে ফেলবে। আর বাবা বলছে আমি বুঝতে পারছি যে মানে কুকুরটার পিঠটা আমার চৌকিতে ঠেকছে, আমি এটা ফিল করছি। কারণ ওরা মারামারি করতে করতে আমার চৌকির নিচে চলে এসছে। তাও বাবা তখন শুয়েছিল, বাবা তো মানে অলরেডি ভয় কাট হয়ে গেছে, তাও শুয়েছিল। এইবার ফিল করছে যে পায়ের কাছে তোশকের মধ্যে, বিছানার তোশকের মধ্যে আঁচড়ের শব্দ, খস 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 খস। তখন বাবা বলছে যে এ বাবা, এরা তো মানে মারামারি করতে করতে আমার বিছানার উপর উঠে আসছে। তা বাবা তখন কম্বলটা নামিয়ে টর্চটা জ্বালিয়েছে যে কি হচ্ছে ব্যাপারটা দেখতে হবে। তো টর্চটা জ্বালিয়ে যেটা দেখেছে, মানে সেটা এখনো বাবা কনফিউজ যে ওটা কি ছিল। বাবা নিজেও জানে না বাবার সঙ্গে কি দেখেছে। মানে ঠিক যেরকম ভ্যাম্পায়ার বা ড্রাকুলার সিনেমাতে যে উলফের যে চেহারাটা দেখানো হয়, একদম সেম ওই চেহারা। দুটো পা, সে কোলা দুটো পা, মশারি পুরো ভেদ করে, মানে মশারি ফশারি ছিঁড়ে গেছে, ভেদ করে বাবার তোশকের উপর উঠিয়ে দিয়েছে। এত বড় মুখটা, চোখগুলো পুরো আগুনের মতন মানে জ্বলন্ত। চার মুখের মানে দুদিকে দুটো দাঁত, মানে চারদিকে যেরকম দুটো চোয়ালের যে দাঁতগুলো থাকে ওরকম দাঁতটা হাঁ করা, পুরো মানে জিভ দিয়ে লাল পড়ছে। আর বিভৎস একটা আওয়াজ, মানে হয় না যে উল্ফের যে আওয়াজটা, সেরকম একটা আওয়াজ, মানে সে মানে গিলতে আসছে। হ্যাঁ, একদম সেই হিংস্রতার যে আওয়াজটা, যে গিলতে আসছে ব্যাপারটা, মানে হিংস্র যে ব্যাপারটা যে হয়, ওইটা দেখেছে। ওরকম মুখ দিয়ে লাল পড়ছে, যেন এক্ষুনি অ্যাটাক করবে। এবার পাশে ত্রিশূলটা তো বাগিয়ে ধরতে গেলে পুরো মশারি ছিঁড়ে যাবে। তো বাবা কি করেছে, যে হাতে টর্চটা ছিল, টর্চের আলোতেই দেখেছে পুরোটা। টর্চটা দিয়ে আমরা যেরকম তাড়ানোর একটা ব্যাপার করি না, হাট এরকম করেছে। ওকে তাড়াতে গেছে, ওটা ওর গায়ে টাচ করেনি, কারণ বাবারও ওই ক্ষমতা নেই যে ওকে ওটাতেই মারবে। মানে একটা ভঙ্গিতে, ছুঁড়ে মারা ভঙ্গিতে ওরকম করেছে, হাট করেছে। মানে হাট করার বলে না, পয়েন্ট অফ সেকেন্ডে সব কিছু শান্ত। তার আগে কিন্তু সমস্ত মানে যা যা হচ্ছিল, শেয়াল কুকুরে মারামারি, চিৎকার চেঁচামেচি যা হচ্ছিল সমস্ত চলছিল। ওই হাট করার সঙ্গে সঙ্গে সমস্ত আওয়াজ শান্ত, সবকিছু শান্ত, যেন ঝপ করে সবকিছু বন্ধ হয়ে গেল। একটা কোনো আওয়াজ নেই, কোনো মানে আচরের আওয়াজ ফাওয়াজ সব, এভরিথিং একদম সব শান্ত, একদম পিঞ্চ অফ সাইলেন্স। আর বাবা তখন কম্বল মাথায় নিয়ে থরথর করে কাঁপছে। এবার কতক্ষণ ওইভাবে ছিল সেটা বাবা নিজেও জানে না, মানে আধা ঘন্টাও হতে পারে, 1 ঘন্টাও হতে পারে, কি 15-20 মিনিটও হতে পারে। বাবা পুরো ঘামিয়ে গেছে, ওই শীতকালে ওই রাতে বাবা ঘামাচ্ছে। কিছুক্ষণ পর যখন মনে হয়েছে যে না এখন সব শান্ত, তখন আস্তে করে কম্বলটা নামিয়ে টর্চটা জ্বালিয়ে দেখছে ও মা বিছানা পত্র টান টান, মশারি ঠিকঠাক করে গোজা, সবকিছু যেরকম নর্মাল ছিল নর্মাল অ্যাজ ইট ইজ। মানে অত বড় জিনিসটা যে উঠেছিল, বিছানার চাদর মানে নোংরা হয়ে যাওয়ার কথা, মশারি ছিঁড়ে যাওয়ার কথা, কিচ্ছু নেই। এভরিথিং মানে যেরকম ছিল একদম যেন গুছানো, একদম টিপটাপ, যেন কিছু হয়নি। অথচ বাবা পুরোটা জেগে দেখেছে, মানে এক ফোঁটা ঘুমায়নি বাবা। তো অলরেডি তখন ভোর 4টে বেজে গেছে। তো তখন গুরুদেব উঠেছেন বাথরুম করতে আর কি। তুমি বাবাকে দেখতে পেয়েছে, দেখে বলছে কি তুমি কি ভয় পেলে? তখন বাবা বলছে না সেরকম কিছু না। তো গুরুদেব বলছেন হ্যাঁ তুমি তো শেরকা বাচ্চা, সে তুমি ভয় কেন পাবে? যাই হোক, এইটুকু বলে শুয়ে পড়েছে আবার বাবা। এইবার
ঘটনার সূচনা হলো এখানে যে পরের দিন সকালে বাবা আর তার গুরু ভাইরা ডিসাইড করলো যে মন্দিরের চূড়াটা রং করতে হবে। বা আমাদের মন্দিরের চূড়ায় মানে ত্রিশূল লাগানো আছে, চারধারে 4টে ত্রিশূল, আর উপরের চূড়াটাতে একটা মেন ত্রিশূল আছে। তো এই ত্রিশূলগুলোকে রং করতে হবে। এবার মন্দিরের চূড়া মানে তো বোঝা যাচ্ছে কতটা টপ। এবার বাবা রঙের বালতি নিয়ে উঠেছে ওখানে রং করতে হবে, সেদিনকে সরস্বতী পুজো, ভালো দিন, কোনো খারাপ দিন নয়। রং করতে উঠেছে, তো যেরকম চূড়ায় উঠে বাবা নিশ্চিন্তে রং করছে, কোনো কিচ্ছু হয়নি। হঠাৎ করে, তো যেহেতু পাশেই শ্মশান, বাবা ওরকম ধ্বনি শুনতে পেয়েছে, বলো হরি হরি বল ধ্বনি শুনতে পেয়েছে। তো দেখছে পাশে একটা ডেড বডি এসছে, যেটা একটা মানে বিবাহিত মহিলার। আর মহিলাটা মানে বাবা বলছে যে মহিলাটা দেখতে মানে অল্প বয়সী মহিলা, দেখতে খুব সুন্দর, ফর্সা, পায়ে আলতা পরা। কিন্তু ওখানকার লোকেরা এতটাই গরিব না যে ওরা কাঠ দিয়ে পোড়াতে পারে না, ওরা মানে কয়লা দিয়ে পোড়ায়। আর ইভেন মহিলাটাকে পুরো মানে হয় না, পুরো নেকেট করে পেটের মধ্যে কয়লা দিয়ে পোড়ানো হচ্ছে। আর বাবা বলছে পা দুটো এত সুন্দর, যেন হচ্ছে লক্ষ্মী ঠাকুরের পা। নিয়ে ওইটা দেখে বাবার মনটা সে হয় না এতটা খারাপ হয়ে গেছে যে একটা ভালো দিনে একটা অল্প বয়সী বিবাহিত মহিলা এইভাবে চলে গেল, আর তাকে কিভাবে পোড়ানো হচ্ছে। ওইটা ভাবতে ভাবতে বাবার হঠাৎ মাথায় এসছে, আজকে যদি আমি এই চূড়ার থেকে পড়ে যাই তাহলে তো আমাকেও এইভাবে এরা এরকম কয়লা দিয়ে পোড়াবে। ওইটা যেই না ভাবা, সেই সাথে সাথে বাবার মানে বডি পুরো আউট অফ কন্ট্রোল, হাত পা এভরিথিং কাঁপতে শুরু করেছে, কিচ্ছু নিজের কন্ট্রোলে নেই, এত কাঁপছে এত কাঁপছে, কাঁপতে কাঁপতে যে ত্রিশূলটা ধরে বাবা রংটা করছিল সেই ত্রিশূলটা হাতে উঠে এলো। আর বাবা পুরো পিছন দিকে মানে একদম টপ থেকে নিচে দড়াম মানে পড়ে গেছে, চূড়া থেকে পুরো নিচে। মানে পড়ার পর মানে বুঝতেই পারছো একটা মন্দিরের একদম চূড়া থেকে নিচে পড়ার পর কি অবস্থা হয়। মানে বাবা ভেবেছে হয়তো বাবা মরেই গেছে, বাবা বুঝতে পারছে না কি হচ্ছে। আর প্রচন্ড জোরসে আওয়াজ হয়েছে, মানে অত বড় একটা ভারী শরীর উপর থেকে পড়লে যেটা হয়। তো এত জোর আওয়াজ হয়েছে, গুরুদেব ছুটে এসে বলছে এই কে পড়ে গেল। বাবা বলছে আমি পড়ে গেলাম। তখন বলছে কেউ যদি পড়ে গিয়ে বলে আমি পড়ে গেলাম তার মানে সে ঠিক আছে, তার কিছু হয়নি। তো যাই হোক, ওখান থেকে পড়ে গিয়ে যেটা হয়, বাবার তো মানে বীভৎস গা হাত পায়ে ব্যথা, বীভৎস জ্বর। কিন্তু গুরুদেব কি করলেন, গুরুদেব বাবাকে মানে হয় না মার্কিউরিক্রোম যে ওষুধটা হতো আর্নিকার, একটা মার্কিউরিক্রোম লাল ওষুধ হতো, ওইটা দিয়ে যেখানগুলো ছুলে গেছে বাবার পিঠ, তারপরে হাঁটু, বুকের জায়গাগুলো, কপাল, যেগুলো যেগুলো ছুলে গেছে সেগুলোতে লাগিয়ে দিল। আর বাবার খুব জ্বর এসেছিল, আর তেমনি মাথায় ব্যথা, কারণ বাবা যখন পড়েছিল মেনলি মাথাতেই লেগেছিল, মানে ঠাস করে যে আওয়াজটা হয়েছিল ওটা মাথাটা লাগার আওয়াজ। তো ওই অবস্থায় পড়লে কেউ বাঁচে না, যাই হোক এটা আলাদা কথা। আহ তো মাথার ব্যথার যে ওষুধটা, সেটা আর্নিকা বলে একটা হোমিওপ্যাথিক ওষুধ হয়। ওই ওষুধটা বাবাকে দিতে গিয়ে গুরুদেব বাবাকে না দিয়ে নিজে খেয়ে নিল। তো বাবার খুব রাগ হয়েছে, বাবা বলছে যে কি আমার মাথা ব্যথায় ফেটে যাচ্ছি, আমার এত ব্যথা, ওষুধটা আপনি খেয়ে নিবেন? তো গুরুদেব তার উত্তরে বলছেন মাথাটা তোমার, মাথা ব্যথাটা আমার। তো যাই হোক, যেখানে যেখানে কেটে গেছে তা বাবাকে সেখানে সেখানে ওই লাল ওষুধ লাগিয়ে দিয়েছে। শুধু বললো হাঁটুর অবধি আমার মানে অধিকার আছে, হাঁটুর নিচে আমি গেলে তোমার পাপ হবে, কারণ আমি তোমার গুরুদেব হই, আমি হাঁটুর নিচে যেতে পারবো না। আর বাবা তো উপর থেকে পড়ে গেছিল, বাবার না মানে পায়ের যে আঙ্গুলগুলো একদম মটকে গেছিল, হয়তো ভেঙেও গেছিল, মানে বাবা সোজা হয়ে দাঁড়াতে পারছিল না, গোড়ালি ওগুলো পুরো একদম বেঁকে গেছিল অত জোর পড়েছিল বলে। তো বাবাকে বললো যে তুমি এখন শুয়ে পড়ো, পরের দিন বক্রেশ্বরে হট স্প্রিং আছে, বলছে ওখানে তুমি 2 ঘন্টা একদম গলা জল অব্দি ডুবে বসে থাকবে, তোমার জ্বর কমে যাবে। আর তোমার পায়ের যে তুমি ব্যথা বলছো, তোমার পায়ে ব্যথা, তুমি তারাপীঠ শ্মশানে হাঁটলে তোমার পায়ে ব্যথাও কমে যাবে। ঠিক আছে। তো পরের দিন সেই কথা অনুযায়ী বাবা গেছে, 2 ঘন্টা পুরো হট স্প্রিং এ এরকম ডুবেছিল গলা অব্দি জলে। তো হট স্প্রিং থেকে উঠে বাবা ফিল করে বাবা পুরো সুস্থ, কোনো মানে গা হাত পায়ে ব্যথা নেই, শুধু পায়ের ব্যথাটুকু চরম আছে। বাকি যে জায়গাগুলো কেটে গেছিল হাতে পায়ে, যে এত মানে পড়ে গেলে যে ব্যথা হয়,
সেই কোনো ব্যথাই বাবা অনুভব করছে না, ইভেন মাথাতেও কোনো ব্যথা নেই, আর জ্বরও নেই। বাবার পুরো ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেছে। তো বাবা ছুটে এসে গুরুদেবকে বলতে গেছে যে বাবু আমি সুস্থ হয়ে গেছি, আমার আর এখন কোনো অসুবিধা নেই। বলতে গিয়ে দেখছে গুরুদেবের প্রচন্ড জ্বর, সে মানে একদম 104 জ্বর উঠে গেছে, মাথায় প্রচন্ড যন্ত্রণা। তখন এক গুরুবোন বাবাকে বলছে যে দেখো তুমি পড়ে গেছো আর তোমার সমস্ত যন্ত্রণাটা গুরুদেব নিজের শরীরে নিয়ে নিয়েছে, ওই জন্য গুরুদেবের অবস্থা দেখো। তো বাবা বুঝতে পারলো যে কেন গুরুদেব বলেছিল যে মাথাটা তোমার হলেও সত্যি মাথা কি এমনটা ব্যথাটা হয়? মানে তোমার বাবার শরীরের যাবতীয় যন্ত্রণা সে নিজের মধ্যে নিয়ে নিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে তার যা ক্ষমতা, মানে বাবারা এরকমও দেখেছে যে সে নিজে বসে বসে সমাধি হয়ে গেছে। ঠিক আছে, মানে বাবার এক গুরু ভাই এসে বলছে এ কি, এ তোদের সঙ্গে তোদের বাবু গল্প করছে, ও তো আমাকে ওখানে নিতে চলে গেছে ট্যাক্সি স্ট্যান্ডে, এরকম হয়েছে। মানে অথচ সে জীবিত অবস্থায় বাবাদের সঙ্গে গল্প করছে, হয়তো মিনিট 2-3 সেকেন্ডের জন্য দেখেছে যে একটুখানি মানে হয় না একটুখানি ঘুমন্ত টাইপের হয়েছে, সেই 2-3 সেকেন্ডের জন্য আরেক গুরু ভাইকে আনতে সে ট্যাক্সি স্ট্যান্ডে চলে গেছে, অথচ সে এখানেও প্রেজেন্ট। এটা বাবারা নিজেরা দেখেছে, মানে একদম নিজের চোখে দেখা। তারপর? তো যাই হোক, হ্যাঁ যাই হোক, তো এরকম অনেকই ঘটনা আছে, ওটা আমি অন্য কোনো এপিসোডে বলবো। তো যাই হোক, তখন বাবাকে বললো যে ওইরকম গুরুবোন বললো যে দেখো তোমার জ্বরটা নিয়ে নিয়েছে। তো বাবা তো দেখে তখন বুঝতে পারলো যে হ্যাঁ আমার পুরো যন্ত্রণাটা গুরুদেব নিয়ে নিয়েছে। শুধু পায়ের ব্যথাটা বাবার ছিল, যেহেতু পা অব্দি উনি যাননি, পায়ের প্রচুর ব্যথা ছিল। তো ওই জন্য গুরুদেব বললো যে কালকে আমি তোমাকে নিয়ে তারাপীঠ যাব, ওখানে গিয়ে তুমি হাঁটলে তোমার ব্যথাটা কমে যাবে, তারাপীঠ শ্মশানে। যেমন কথা সেমন কাজ, বাসে করে তারাপীঠ গেছে। এবার তারাপীঠে বাস স্ট্যান্ড থেকে তারাপীঠ শ্মশানে রিক্সা করে যেতে হয়। এবার আমার বাবার গুরুদেবের স্বাস্থ্য মানে বিশাল স্বাস্থ্য ছিল, মানে হয়তো 80 কেজির ওপর ওজন, প্লাস 6 ফুটের মতন তার হাইট। আর আমার বাবাও তখন স্বাস্থ্য মোটামুটি ভালোই, ভালো মানে এখন ভালো, মানে মোটা সোটা হলে স্থূল শরীর হয়ে যেরকম স্বাস্থ্য হয়, তো আমার বাবার স্বাস্থ্যও ভালো। এবার রিক্সাওয়ালা দেখে বলছে যে আপনাদের দুজনকে নিয়ে তো আমার প্রায় 150-র উপর আমার ওয়েট হয়ে যাবে, আমি এত ওজন নিয়ে রিক্সা চালাতে পারবো না। তো গুরুদেব বলছে যে ঠিক আছে, যদি আমরা দুজন মিলে 80 কেজি হয়ে যাই তাহলে তুমি রিক্সা টানতে পারবে? বলছে হ্যাঁ তাহলে টানতে পারবো। তখন বাবা বলছে যে আমার গুরুদেব এত বড় চেহারা যে রিক্সাটাতে বসেছে মানে আমার আর জায়গাই নেই বসার, উনি যখন বসেছেন। তো বাবা বলছে আমাকে অত বড় ছেলে, মানে বাবার তখন 23 অ্যাভাব বয়স, অত বড় ছেলেকে বলছে কি হয়েছে তুই তো আমার বাচ্চা, আমার কোলে বস। মানে বাবা বলছে আর সবাই দেখছে অত বড় ছেলে আমি কোলে বসে আসছি। আর রিক্সাওয়ালারও কোনো ওয়েট সে ফিল করছে না, সে বিন্দাস রিক্সা চালিয়ে তারাপীঠ শ্মশানে নিয়ে গেছে। এবার যেটা হয়, গুরুদেবকে ওখানে সবাই চিনতেন পান্ডারা, ওখানে গিয়ে উনি পুজো দিয়েছেন। পান্ডারা বলেছেন যে আমরা থাকতে আপনি লাইন দিয়ে কেন পুজো দিচ্ছেন? তো গুরুদেব বলেছে না, আমার ছেলের আমার শিষ্যের ফাড়া ছিল, মা তারা বাঁচিয়ে দিয়েছে, আমাকে এখানে লাইন দিয়েই পুজো দিতে হবে। তো যেরকম সবাই পুজো দেয় সেরকমই পুজো দিয়েছে। পুজো দেওয়ার পর তারাপীঠ শ্মশানে বাবাকে নিয়ে হাঁটতে বেরিয়েছে। আর বাবার তখন পায়ে প্রচন্ড ব্যথা, কারণ পায়ে ব্যথাটা কমেনি। তো বাবা বলছে যে গুরুদেব আগে আগে হাঁটছে, আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে পিছন পিছন যাচ্ছি, কারণ আমার পায়ে আঙ্গুল সমস্ত মচকে গেছে, আমি তো দাঁড়াতেই পারছি না। তো হঠাৎ করে গুরুদেব খুব মানে হয় না, খুব রাগের মাথায়, মানে খুব ক্রূর বাক্যে বলেছে যে কি হচ্ছেটা কি, আমি এত বড় একটা বয়স্ক লোক এগিয়ে যাচ্ছি, তুমি একটু হাঁটতে পারছো না, তাড়াতাড়ি তাড়াতাড়ি হাঁটো। এবার বাবার যেটা হয় অল্প বয়স, বাবারও মাথা গরম হয়ে গেছে যে এ কি রে, আমার জানে এরকম আমি পড়ে গেছি, পায়ের এত ব্যথা, তাও আমাকে এখন ধমকে বলছে তাড়াতাড়ি হাঁটো। তো বাবা বলে তো যে রাগের চোটে জেদের চোটে আমি হাঁটা লাগিয়েছি, যে যত খুশি আমার ব্যথা হোক আমি এমন হাঁটা লাগাবো। তো ওই জেটের চোটে বাবা পুরো জোর জবরদস্তি হেঁটেছে। এবার কতক্ষণ কতটা হেঁটেছে মাথায় নেই, হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে গেছে। হঠাৎ শুনছি পিছন থেকে গুরুদেব বলছে যে ওফ তুমি একটু দাঁড়াও, আমার বয়স হয়েছে, আমি কি এত তাড়াতাড়ি হাঁটতে পারি, আমাকে ছেড়ে তুমি এত দূরে চলে গেলে। বাবা বলছে তখন আমি ফিল করছি আমার তো পায়ে কোনো ব্যথাই নেই, আমি কতটা চলে এসেছি হেঁটে হেঁটে, আর কখন গুরুদেবকে ছাড়িয়ে চলে গেছি আমি তাও জানি না।
তো তারপর পায়ের ব্যথাও কমে গেল তারাপীঠ শ্মশানে হেঁটে। তখন বাবা ফিল করলো যে গুরুদেব বলেছিল যে তারাপীঠ শ্মশানে তুমি হাঁটলে তোমার পায়ের ব্যথা চলে যাবে। তো তখন গুরুদেব বাবাকে ডেকে বলল যে তুমি যেদিনকে এসছিলে সেদিনকে তো তোমার আমার উপর খুব রাগ হয়েছিল যে গুরুদেব আমাকে পাত্তা না দিয়ে ক্যালেন্ডারে দুধের হিসাব লিখছে। যদিও বাবা কিন্তু তাকে সেই কথাটা জানায়নি, বাবা মনে মনে এটা খারাপ লেগেছিল, মনে মনে ভেবেছিল, তাকে কিন্তু জানাতে যায়নি যে আমার এটা খারাপ লেগেছে বা আমি এরকম ভেবেছি। তাও গুরুদেব বলছে কিন্তু তুমি বক্রেশ্বরে যখন যাবে তুমি ক্যালেন্ডারের ডেটটা দেখবে, কারণ আমার কাছে 24 ঘন্টা আগে খবর চলে এসেছিল যে তোমার মৃত্যু ফাড়া আছে। আমি ওই জন্য সেই ডেটে লিখে রেখেছিলাম গুরু কৃপা ফর প্রতিম চক্রবর্তী, সেই ডেটটা দিয়ে। তুমি যেটা দেখেছিলে সরস্বতী পুজোর 3 দিন আগে তুমি প্রেত দর্শন করেছিলে, তোমার মা একদম ঠিকঠাক সিদ্ধান্ত নিয়েছে। আর বাবা তখন গাড়ির ব্যবসা করতো, নতুন একটা গাড়ি কিনেছিল। বলছে পরের দিন সকালে তুমি গাড়ি নিয়ে বেরোতে আর তোমার অ্যাক্সিডেন্ট হতো, তোমার মৃত্যু করা ছিল। তোমার মা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে, তোমাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। তুমি আমার আন্ডারে ছিলে বলে, হ্যাঁ তোমাকে নিয়তি তোমাকে দেখা দিয়েছে কিন্তু তোমার কিছু করতে পারেনি। তুমি সেদিন যেটা দেখেছিলে যে নেকড়ে বা যেটা তুমি সেদিন দেখেছিলে সেটা যমদূত ছিল, ওটা তোমার যমদূত তোমাকে দেখা দিয়েছিল, তোমাকে ওয়ার্ন করেছিল যে আমি তোমাকে নিতে আসছি। আর পরের দিন তোমার মৃত্যু ফাড়া ছিল, তুমি যে পড়ে গেলে, কিন্তু পড়ে গিয়েও তোমার কিছু হয়নি কারণ সেখানে আমি উপস্থিত ছিলাম, আমি তোমাকে কিছু হতে দিইনি। তো এই জন্য এই ঘটনাগুলো পরপর ঘটেছিল, আমি যতটা পেরেছি কাটিয়ে দিয়েছি। আগামী দিনগুলো তুমি সাবধানে থেকো, কিন্তু এই মুহূর্তে তোমার মৃত্যু ফাড়াটা আর নেই, মৃত্যু ফাড়াটা আমি কাটিয়ে দিয়েছি। এবার বাকি যা যা আছে সেগুলো তো তোমার কর্মফল অনুযায়ী তোমাকে ভোগ করতে হবে, সেগুলো এমন কিছু ফাড়া নেই, সেটা সবার জীবনেই আছে। কিন্তু তোমার যে মৃত্যু ফাড়া সেটা তোমার মার জন্য তোমার কেটে গেল। তুমি যখন পরবর্তীকালে বক্রেশ্বর আসবে তুমি ওই ডেটটা ওই ক্যালেন্ডারে এসে দেখো, ওই ডেটে আমি লিখে রেখেছি। তো বাবা পরে যখন বক্রেশ্বর গেছিল বাবা দেখেছিল যে সত্যি ওটা লেখা আছে। তা এইটাই হচ্ছে ঘটনা যে কেন হয়েছিল আর কেন বাবা এসব দেখেছিল, যে কারণ কি বাবার মানে অপমৃত্যু হওয়ার কথা ছিল, যার জন্য বাবা এটা দর্শন করেছিল আর কি। মানে সরস্বতী পুজোর 3 দিন আগে যে ঘটনাটা ঘটেছিল, মানে তোমার হ্যাঁ বাবা যে তার পিসিকে দেখতে পেয়েছিলেন, হ্যাঁ। তো সেটা তার যে প্রেত দর্শন হয়েছিল, হুম। এটার সাথে তার যে মৃত্যু ফাড়া ছিল সেটা কানেক্টেড। কানেক্টেড, হ্যাঁ। মানে আর এটাই বলছে যে এরকম যখন মানুষ কখনো দেখে, আর এটার কোনো মানে নেই যে ভূত প্রেত কখনো মানে সবসময় মরা মানুষেরই রূপ ধরে আসবে, কারণ বাবার তো পিসি তখন জানতো হুম জীবন্ত হুম মানুষের রূপ ধরে এসছে। একদম দুপুরবেলা 12টার টাইমটা তো সবাই জানে খারাপ, সকালবেলা দেখেছে মানে পরিষ্কার চোখে, একদম মানে একটা মানুষের শরীরে দেখেছে। তো এরকম যারাই দেখে মানে তার মানে সেটা একটা ইন্ডিকেশন, একটা সতর্কতা বাণী যে কিছু একটা হতে চলেছে। আর যেটা দেখলো মানে সেদিন রাতে যেটা হলো, পুরো বিভীষিকা যে ঘটনাটা ঘটলো সেটা পুরোটাই একটা তো মানে পুরোটাই মায়া, অবশ্যই ওরকম তো কিছু হয় না কারণ, কিন্তু বাবা যেটা ফিল করলো যেটা দেখলো সেটা ছিল যমদূত। সেটা তাকে মানে যমদূত কেন দেখলো, যেহেতু মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু হবে না ওই জন্য এইগুলো আর কি ইন্ডিকেশন, পরপর এটা অ্যালার্ট আর কি যাকে বলে, যে তুমি এবার তৈরি হয়ে যাও তোমাকে নিতে আসছি। মানে সাংঘাতিক একটা ঘটনা, মানে পরপর পরপর তোমার বাবার সাথে ঘটে হ্যাঁ গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে আমি যদি প্রেত দর্শনটাকেও স্বাভাবিক ধরেই নিই, হুম। তারপরেও যখন কেউ এটা জানতে পারে যে তার যমদূতের দর্শন হয়েছে, হ্যাঁ বর্তমান যুগে সত্যি কথা বলতে এই ফ্যাক্টটাকে অনেকে মানতেই চায় না যে একদমই তাই। মৃত্যুর আগে এরকম দর্শন হয় বা এরকম হুম দেখা হুম যায়। হুম। এটা অনেকেই মানতে চায় না, সত্যি কথা বলতে গেলে 95% মানুষই এটা হেসে উড়িয়ে দেবে। কিন্তু হ্যাঁ এরকম ঘটনা সত্যি ঘটে, এরকম ঘটে। ঘটনা আমার পরিচিত ঘটে মানুষের নিশ্চয়ই। সাথেও ঘটেছে, হুম। যে তারা মৃত্যুর আগে এমন কিছু প্রাণীকে দেখেছে যার শরীরটা মানুষের মতন কিন্তু মুখটা বা এক্স্যাক্টলি, আহ, হ্যাঁ। চেহারাটা শিয়াল বা নেকড়ের মতন। হুম হুম হুম। এরকম একটা ইভেন জলজান্ত ঘটনা মানে আমার নিজেরই পরিচিত একজনের সাথেও ঘটেছিল। সে মানে
সে মৃত্যুর আগে বলতো যে এখানে একজন কুকুরের মতন দেখতে কিন্তু মানুষের মতন শরীর দাঁড়িয়ে রয়েছে। একদম একদম। আমি এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলি, একটু ইন্টারাপ্ট করছি। হুম। আমার ঠাকুমা মারা যাওয়ার 3 দিন আগে একদম সেম দেখেছিল। ইভেন ঠাকুমাকে সে মা বলে ডেকেছিল। মানে আমার ঠাকুমা না গোপাল সেবা খুব করতো, খুব গোপাল সেবা করতো। তো জানি না, হয়তো সেই কারণেই মানে ঠাকুমার পাশে আয়া শুয়েছিল, ওই ডিম লাইট জ্বলে, ডিম লাইটের ইয়েতে ঠাকুমা দেখছে তুমি যেটা বললে কুকুরের মুখ, শরীরটা মানুষের ধুতি পাঞ্জাবি পরা। ঠাকুমা পরিষ্কার দেখেছে, ঠাকুমাকে মা বলে ডেকেছে, মা মা বলে দুবার দেখেছে। ওইটা দেখার পর ঠাকুমা বললো আমি কিন্তু বেশি দিন নেই, তোরা আমাকে দেখে যা। আর তার 3 দিনের পর মাথাতেই ঠাকুমা চলে গেল। একদম 3 দিনের মাথাতেই। আর ঠাকুমা গেছে খুব সুন্দর ভাবে, মানে বলে না যে রাজার হালে, মানে কোনো রকম কোনো বিছানায় শুয়ে ফুয়ে কিচ্ছু না, সুন্দরভাবে ঘুমিয়েছে চলে গেছে। শুধু যাওয়ার আগেও মানে ঠাকুমা বলেছে যে এবার তোরা আমাকে যেতে দে, আমি এবার গোপালের সঙ্গে যাব, আমার আর এই শরীরে থাকার ইচ্ছা নেই, আমাকে তোরা এবার ছাড়, মুক্তি দে, এই শরীরটা আমার আর ভালো লাগছে না। এইটা যখন বললো সেদিন ভোর 4টের সময় ঠাকুমা চলে গেল, মানে একদম আমরা বুঝতে পেরেছি যে চলে গেছে। সুন্দর ভাবে একদম রাজার হালে। কিন্তু ঠাকুমা এটা দেখেছিল, যেহেতু তুমি বললে না, একদম সেম দেখেছে। এটা দেখেছে, এটা হয়, সত্যি ঘটে। অ্যাকচুয়ালি যাদের সাথে ঘটে তারা বুঝতে পারে, তার হ্যাঁ পারিপার্শ্বিক মানুষজন বুঝতে পারে যে সে কিছু একটা দেখতে পাচ্ছে বা সে কিছু ফিল করছে। মৃত্যু পূর্ববর্তী সময়তে এরকম অনেক কিছু আমরা বুঝতে পারি বা অনেক কিছুই আমরা দেখতে পাই যেগুলো আমাদের আশেপাশে অনেকে বুঝতে পারে না বা দেখতে পায় না। তো প্রত্যেকেরই যখন নির্ধারিত সময় আসবে তখনই তারা দেখতে পারবে বা বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার যাদের এক্সপিরিয়েন্স আছে তারা বুঝে যায় অনেক সময়, যারা বোঝে না তারা হয়তো ভাবছে ভুল দেখছি, বুঝতে পারে না যারা। বেশিরভাগ মানুষ আসলে বুঝতে পারে না যে কি হচ্ছে আমার সাথে। সাংঘাতিক ছিল, মানে তোমার বাবার যে এক্সপিরিয়েন্স, সাংঘাতিক একটা ঘটনা। আমি একটু মানে ভাবুক হয়ে গেছিলাম তুমি যখন বললে যে তার প্রেত দর্শন, যমদূতের দর্শন, এই সব কিছু নিয়েই। মানে আমি একটুখানি মানে অন্য একটা দুনিয়াতে বিলং করছিলাম কোথাও না কোথাও, আমার মনে হচ্ছিল আজকের ঘটনাটা শুনে। তো আশা করি তারপর থেকে, মানে তারপরের যে টাইম স্প্যানের কথা বলা হয়েছিল, তারপর আর তোমার বাবার কোনো সেরকম সমস্যা হয়নি? না, সেরকম মৃত্যু পড়ার সমস্যা হয়নি। এমনি যেরকম প্রত্যেকটা মানুষের জীবনে স্ট্রাগল চলে, খারাপ টাইম চলে, সেটা তো স্বাভাবিক, সেটা সবাইকেই ভোগ করতে হয়, সেরকমটা গেছে। কিন্তু এই যে একটা খারাপ ধরনের মানে মৃত্যু পড়া, সেইটা হয়নি বলতে গেলে। আর বাকিটা তো আর কিছু করার নেই, যেটা তো যার যার কর্মফল তাকে ভোগ করতেই হবে। একদমই তাই। হ্যাঁ, মানে খারাপ টাইম বলতে গেলে অনেকই গেছে, সেটা তো দেখো সব মানুষের জীবনেই একটা খারাপ পিরিয়ড চলে। কিন্তু এই যে জিনিসটা হয়েছে, মানে মৃত্যুর মতন তো খারাপ কিছু হতে পারে না, এটা পুরো দি এন্ড, সেটা আর ভগবানের কৃপায় হয়নি। আর যে গুরুদেবের কথা বললাম, তুমি যে বললে যে এই ঘটনাগুলো সত্যি ঘটেছে, হ্যাঁ সত্যি ঘটেছে। ইভেন যারা এগুলো দেখেছে তারা অনেকেই জীবিত আছে, তার মধ্যে আমার বাবা, জেঠু, আমার পিসুন মারা গেছে রিসেন্ট, এনারা সবাই দেখেছে, আমার পিসিমণি, এরা সবাই মানে এই জিনিসগুলো দেখেছে যে গুরুদেব কি করতো না করতো। মানে বাবারা খুব লাকি যে ওনারা এরকম একজনকে পেয়েছিলেন। এখন তো পরবর্তী প্রজন্ম আমরা সেরকম কাউকে দেখিনি, বাবারা পেয়েছে, এটা সত্যি। মানে সাংঘাতিক একটা ঘটনা। মানে এই ঘটনাটা শোনার পর আমার মানে সত্যি কথা বলতে সেরকম ভাষা নেই যে আমি কি বলবো, টু বি ভেরি অনেস্ট। মানে মারাত্মক একটা ঘটনা তুমি আজকে শেয়ার করলে। এটা সম্পূর্ণ অন্যরকম একটা ঘটনা। মানে আর 5টা যেরকম ঘটনা আমরা শুনি তার তুলনায় স্বাভাবিকভাবেই এটা সম্পূর্ণ অন্যরকম। তো থ্যাংক ইউ সো মাচ, তুমি গল্পওয়ালা পরিবারকে এরকম একটা এক্সেপশনাল ঘটনা শোনালে বা এরকম একটা এক্সেপশনাল এক্সপিরিয়েন্স শেয়ার করলে। হ্যাঁ, এরকম কিন্তু আরো অনেক এক্সপিরিয়েন্স আছে, আমি পরবর্তীকালে আবার বলবো। নিশ্চয়ই নিশ্চয়ই, আমিও চাইবো যেন তুমি এরকম এক্সপিরিয়েন্স, মানে যেগুলো তোমাদের পারিবারিক গুরুদেবের সূত্রে হয়েছে, সেই ঘটনা অবশ্যই আমিও শুনতে চাইবো। আর আমিও চাইবো যেন এরকম ঘটনা গল্পওয়ালা পরিবারের সাথেও তুমি শেয়ার করো, তাহলে আরো সবাই শুনতে পারবে। নতুন একটা এক্সপিরিয়েন্স হলো আজকে তোমার ঘটনার মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ দেবরপিতা। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। তো আজকে এখানেই শেষ করছি আমরা আমাদের কথা, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
বাকিটা ঠিক আছে। গল্প বলার শ্রোতাদের ওপর যে তোমার ঘটনা তাদের কিরকম লাগছে বা কিরকম লাগবে। আমার পার্সোনালি ব্যক্তিগতভাবে এই ঘটনাটা ভীষণ অন্যরকম লেগেছে, যেখানে আমরা এতদিন প্রেতাত্মা, নেগেটিভ এনার্জি রিলেটেড প্রচুর ঘটনা শুনেছি, বাট আজকের ঘটনাটা সম্পূর্ণ অন্যরকম। একটা মানুষের নিজের মৃত্যুকে নিজের কাছ থেকে দেখা, এর থেকে বড় মানে এক্সপিরিয়েন্স হতে পারে না। একদমই তাই। থ্যাংক ইউ সো মাচ দেবর্পিতা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এরকম একটা ঘটনা শেয়ার করলে তুমি, অসংখ্য ধন্যবাদ। আবার কোনো একটা এপিসোডে আবার কথা হবে তোমার সাথে, আবার একদম, কোনো নতুন নিশ্চয়ই। এক্সপিরিয়েন্স আমরা শুনবো। হ্যাঁ 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 ভালোভাবে থেকো, বাই। হ্যাঁ হ্যাঁ, তুমিও ভালো থেকো। হ্যাঁ, বাই। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। তো কেমন লাগলো আজকের এপিসোড? কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনেও প্রেস করে দিও। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেলে আজকে প্রথমবারের জন্য এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করে নিও। ভুলে গেলে চলবে না, গল্পওয়ালা আমাদের প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। শনিবার আসছি নতুন কোনো গল্প বা ঘটনা নিয়ে।